শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বভার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে সিনিয়র নেতারা জানান, নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করলে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির নীতি নির্ধারকদের এই বৈঠকে সমসাময়িক রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সম্প্রতি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এই অবস্থায় সবার চোখ ছিল শাসক দল বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের দিকে। এদিন বিকেলবেলাতেই গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে শুরু হওয়া বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে চলে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। আলোচনা হয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির 2 সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ। বৈঠকের সিদ্ধান্তের কথা জানান তারা। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমরা মানে চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নাম প্রস্তাব বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ ভাগে বা আগামী বছরের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্জিও গৌর জানালেন, বাংলাদেশে লগ্নি করতে আগ্রহী তার দেশের বিনিয়োগকারীরা। এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন শীর্ষ 25টি মার্কিন কোম্পানির প্রতিনিধি। মার্কিন দূত জানান, প্রধানমন্ত্রীর তার সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বাংলাদেশের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়ে গণতান্ত্রিক যাত্রায় ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গৌর। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়, চলে প্রায় 45 মিনিট। এ সময় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে বৈঠক নিয়ে সন্তুষ্টির কথাও জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. বৈঠকে তারেক রহমান সরকারের রাষ্ট্র পরিচালনা নীতিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের দূত। 2 দেশের বহুমাত্রিক বহুপাক্ষিক সম্পর্ককে অর্থনীতিতে রূপান্তর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের
যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যেভাবে ছিল বাংলাদেশের সাথে থাকবে। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়েন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিনী দূত। আরিফিন শাকিব, যমুনা নিউজ, ঢাকা। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. বাংলাদেশ সফরে এসে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এছাড়া রাজধানীতে বিভিন্ন সমাবেশে জামাত নেতারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অপরদিকে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধী মত দমনে পুরনো পথেই হাঁটছে বর্তমান সরকার। সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। এদিকে ঢাকায় বিভিন্ন স্থানে গণজমায়েত করে জামাতে ইসলামী। দুপুরে মহাখালীতে বিক্ষোভ সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই চেতনা ভুলে গেছে। সংশোধন নয়, সংবিধানের পুরা বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমরা জুলাইকে ভুলিনি, জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে দলের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, চাঁদাবাজি নির্মূলের কথা শুনলে একটি দল কষ্ট পায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদের ভেতরে বাইরে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। পরে বায়তুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত গণমিছিল বের করে জামাত। এদিকে বিকেলে ডিআরইউতে জুলাই অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আলোচনা সভায় কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। কোনো সম্প্রদায় যেন নিজেদের অনিরাপদ মনে না করে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন। ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড খেলে বিভাজনের সৃষ্টি করতে বলেও জানান এই এনসিপি নেতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার বিচারে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। র্যাব 1-এর কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর জানান, এসব সেলে বছরের পর বছর বন্দীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয় প্রসিকিউশন। র্যাব 1-এর গোপন বন্দিশালা টিএফআই সেলের একটি কক্ষে আমি আছি। পুরো একটি কক্ষের মধ্যে আরও ছোট ছোট অসংখ্য কক্ষ রয়েছে যেখানে একজন মানুষকে রাখা হতো। যদি আমি পরিমাপ করি, এক একটি কক্ষের যে আয়তন সেটি 2 ফুটের মতো। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার গোপন কক্ষগুলো যেন এক একজন বন্দির আর্তনাদের নির্মম গল্প। কখন সূর্য উঠেছে, কখন ডুবেছে তা দেখা তো দূরের কথা, বোঝাও ছিল অসম্ভব। গোপন এই কক্ষগুলোর অবস্থান র্যাবের টিএফআই সেলের একেবারেই নিচতলায়। ওই রুমেই টয়লেট,
যেগুলোকে বলা হতো ডেথ সেল। এখানে বছরের পর বছর আটকে রাখা হতো গুম করা ব্যক্তিদের, যাদের অনেকেই 5 আগস্টের পর মুক্তি পান। গণঅভ্যুত্থানের পর গুমের এমন গুরুতর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে ঘটনায় সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচার করা হচ্ছে, সেই ঘটনাস্থল এবার সরাসরি পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি, সঙ্গে প্রসিকিউশন ও সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। এদিন টিএফআই এর ছোট বড় 29টি কক্ষ পরিদর্শন করা হয়। চিফ প্রসিকিউটর জানান, অন্যায়ভাবে বন্দীদের এখানে দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা, জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন সবই চলেছে আইনি প্রক্রিয়ার বাইরে। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে বন্দী রাখা হয় এখানে, ছিলেন ব্যারিস্টার আরমানো। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। 5 আগস্টের পর আয়নাঘরের চিহ্ন মুছে ফেলা বা পরিবর্তন করে আলামত যারা নষ্ট করেছেন তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় প্রসিকিউশন। টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পরিদর্শনের সময় সাথেই ছিলেন গুমের শিকার পরিবারের সদস্যরা। তারা চান দৃষ্টান্তমূলক সাজা। এই আমার ভাইয়ের মতো, সুমন ভাইয়ের মতো যাদেরকে তুলে নিয়ে এসছে এবং গুম হয়ে যাওয়া মানুষদের আসল সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এদিকে টিএফআই সেলকে বন্দিশালা বলতে নারাজ আসামিদের আইনজীবীরা। তাদের মক্কেল, র্যাব কর্মকর্তারা গুমের সাথে জড়িত ছিলেন না বলে দাবি তাদের। ভাই প্রথমত হচ্ছে আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন। যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি এটা মিল নেই। 6 আগস্ট ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের এই টিম। এর আগে ডিজিএফআই এর সাথে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাবের এই সেলগুলো পরিদর্শন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা এখন কারাগারে। তারা তখন ছিলেন র্যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর 2টি মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লেও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকার টাইপের বোমা উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। সম্প্রতি একের পর এক এমন ঘটনায় কি বলছে সিটিটিসি, বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। দুপুরে পুলিশ খবর পায় মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সদৃশ্য একটি বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে স্টেশন এলাকায় সতর্কতা জোরদার করা হয়। চলে সন্দেহজনক ব্যক্তির পরীক্ষা। একই সময়ে খবর আসে ফার্মগেট মেট্রো স্টেশনেও দেখা গেছে বোমা সদৃশ্য বস্তু। সেখানেও ছুটে যায় বোম ডিসপোজাল ইউনিট। তবে 2টি ব্যাগ তল্লাশি করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ছিল পান সুপারি, জর্দার কৌটা ও ময়লা আবর্জনা। অন্যদিকে আশুলিয়ার একটি মুদি দোকানে পাওয়া প্রেসার কুকার টাইপের একটি বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় 1 সপ্তাহ আগে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার হওয়া 2টি ছাতা টাইপ বোমাও নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছিল। বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান জানান, মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া পরিত্যক্ত ব্যাগগুলোই ছিল না বিস্ফোরক। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। আর ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। বলেন, প্রতিটি পরিস্থিতিকেই পৃথক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে মতিঝিল মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া বোমার ব্যাপারে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চায়নি সিটিটিসি। মিরপুর 10 আজকে যে ঘটনাটা এবং ফার্মগেট দুটো বিচ্ছিন্ন ঘটনা, এগুলির সঙ্গে তো সেখানে কোনো এক্সপ্লোসিভস বা ক্ষতিকর এখানে কোনো কিছু পাওয়া যায়নি। সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা। সন্দেহজনক কোনো বস্তু বা ব্যাগ দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এটিকে নিয়মিত কার্যক্রমের অংশ বলে দাবি করেছেন কর্মকর্তারা। নরসিংদীর মনোহরদীতে বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে মিজান মিয়া ও চাচা শহীদুল্লাহর বিরোধ চলছিল। দুপুরে বিরোধপূর্ণ জমিতে মিজান মিয়া একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 6 বছর আগে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে বিচারিক রায় হলেও এখনও শেষ হয়নি আপিল সহ পুরো আইনি প্রক্রিয়া। তাই বিচার কার্যক্রম দ্রুত শেষ করে চলতি বছরের মধ্যেই রায় কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অযথা বিলম্ব হচ্ছে। তারা 15 দিনের মধ্যে আপিল শুনানি শেষ সহ 4 দফা দাবি তুলে ধরেন। এ সময় মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, বিচার কাজ দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা কমছে। একই সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তারা প্রশ্ন তোলেন, এই হত্যাকাণ্ডের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে কোনো মহল তৎপর কিনা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে 13 কোটি টাকার 39টি স্বর্ণের বার সহ একজন আটক করেছে বিজিবি জানায়, শনিবার বিকেলে দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর সীমান্তে দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার 78-এর দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের 39 পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন 6 কেজি 968 গ্রাম, যার আনুমানিক মূল্য 13,32,63,000 টাকা। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেন আটক রবিউল। হজ যাত্রা নিরাপদ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত জাতীয় পর্যায়ে হজ ও উমরা ফেয়ার 2026-এর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী দাবি করেন, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে সিন্ডিকেট হয়েছিল। প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। অনুষ্ঠানে হাব নেতারা লাইসেন্সবিহীন ব্যক্তির সাথে লেনদেন না করার আহ্বান জানান। আপনারা সবাই জানেন, বিগত সময়ে এই হজের বিমান ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট হয়েছিল, কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেটটা কিন্তু ভেঙে দিয়েছেন। তিনি আমাদের ডাক দিয়ে শুধু একটাই কথা বলেছেন, যে আমার হজ যাত্রীদের জন্য কোনো অসুবিধা না হয়। এবছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প এবং তিস্তার নদী ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কারিগরি কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। বলেন, অন্তত পাইলট প্রকল্প হিসেবে হলেও এই বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলোর মুখ দেখতে পাবে। আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন এবং সভা করেই আসলে একটা মহাপরিকল্পনা তো একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পাইলটলি হলেও আমরা এই বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের আলোর মুখ দেবে। এবার ভারতের জেনজিদের প্রশংসা করে প্রধানমন্ত্রীর কটূক্তিকারী শিক্ষার্থীদের ক্ষমার ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় কথা বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, কটূক্তিকারীদের শাস্তি দেওয়ার চেয়ে সঠিক পথ দেখানোই বেশি জরুরি। গেল মাসে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল হয় পুরো ভারত। বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হলেও বহু শিক্ষার্থী এখনো গ্রেফতার রয়েছেন বলে জানায় আন্দোলনকারীরা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।